শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ভূগোল ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় পার্ট 2 এবং 3 পার্ট 2 হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু উপাদান এবং পার্ট 3 হচ্ছে প্রাথমিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব। এ বিষয়ে আমি তোমাদের আলোচনা করব। প্রথমে হচ্ছে পার্ট 2 প্রাকৃতিক ভূগোলের উপাদান ও বিষয়বস্তু, এ বিষয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের উপাদান ও বিষয়বস্তু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ভূগোল একটা গতিশীল বিষয়। গতিশীল বিষয় বলতে বোঝানো হয়েছে যে ভূগোল কিন্তু আদিম যুগের মানুষ নিয়ে আলোচনা করত। আদিম যুগের মানুষেরা কিভাবে চলাফেরা করত, কিভাবে খাওয়া দাওয়া করত, কিভাবে তাদের অর্থনৈতিক সমস্ত কাজকর্ম বা ক্রিয়াকলাপ করত, সে বিষয়ে কিন্তু ভূগোল কিন্তু সে সময় আলোচনা করেছে তাদের সেই সময়কার মানুষ নিয়ে। বর্তমানে আধুনিক যুগের মানুষ কিভাবে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করছে, বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ করছে, তাদের জীবন ও জীবিকা কিভাবে নির্বাহ করছে, এখনকার মানুষ নিয়ে কিন্তু ভূগোল আলোচনা করে। অর্থাৎ সেই আমলে মানুষ কি করেছে এবং এই কালের মানুষরা কি করছে, দুই কালের মানুষের নিয়ে কিন্তু ভূগোল আলোচনা করছে। তো এই জন্য বলা হয়েছে একে গতিশীল বিষয়। পরিবেশ বিজ্ঞান হিসেবে পৃথিবী এবং পৃথিবীর প্রধান উপাদান হচ্ছে মানুষ এবং তার পরিবেশের আঞ্চলিক বিভিন্নতার আলোচনা করে ভূগোল। তাহলে ভূগোল কি করে? পরিবেশ বিজ্ঞান হিসেবে পৃথিবী এবং পৃথিবীর প্রধান উপাদান হিসেবে মানুষ এবং সেই মানুষের পরিবেশের আঞ্চলিক বিভিন্নতার আলোচনা করে ভূগোলে। তাহলে হচ্ছে কি ভূপৃষ্ঠের সকল বিষয়ে সামগ্রিক ক্রিয়া প্রতিক্রিয়ার অবস্থার বিবরণ দেয় কিন্তু হচ্ছে প্রাকৃতিক ভূগোল। ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা এবং সমুদ্রবিদ্যা এবং জীবমণ্ডল এর সমন্বয়ে গড়ে ওঠে কিন্তু প্রাকৃতিক ভূগোল। তো যাই হোক, তাহলে প্রাকৃতিক ভূগোলের মূল উপাদান বা বিষয়বস্তু হচ্ছে তোমার ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা আর হচ্ছে জীবমণ্ডল। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে এই উপাদানগুলো আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ভূমিরূপবিদ্যা, অর্থাৎ ভূমিরূপবিদ্যায় কি কি আলোচনা করা হয়। প্রথমে হচ্ছে ভূ অভ্যন্তর। ভূমিরূপবিদ্যার প্রথমে হচ্ছে ভূ অভ্যন্তর। ভূ অভ্যন্তরের ভেতরে আমরা জানতে পারবো বা ভূ অভ্যন্তর সম্পর্কে, সেটা হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন উপাদান এবং স্তর। আমরা যে ভূপৃষ্ঠের উপর বসবাস করছি, এই ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের গঠন এবং উপাদান এবং পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগের বিভিন্ন যে স্তরগুলো আছে, সেই স্তরগুলো সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারবো বা সেটা ভূগোলের বিষয়বস্তু উপাদানের মধ্যে আসে প্রাকৃতিক ভূগোলে। তারপরে শিলা ও খনিজের গঠন উপাদান, তারপর হচ্ছে তাদের বৈশিষ্ট্য, শিলা শ্রেণী বিভাগ ইত্যাদি বিষয়বস্তু উপাদানের মধ্যে পড়ে প্রাকৃতিক ভূগোলের। তারপরে ভূ আলোড়ন হচ্ছে ভূ আলোড়নের শ্রেণী বিভাগ, ভূ আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ। তারপরে হচ্ছে পর্বত, মালভূমি, সমভূমি, পর্বত, মালভূমি এবং সমভূমি গঠন এবং বৈশিষ্ট্য। এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু উপাদানের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প কাকে বলে? আমাদের এই ভূপৃষ্ঠ আকস্মিক বা তৎক্ষণাৎ করে ওঠে,
আকস্মিক বা তৎক্ষণাৎ কেঁপে ওঠাকেই বলা হয় ভূমিকম্প। তো যাই হোক, আমরা সেই ভূমিকম্পের কারণ, ফলাফল, সৃষ্ট ভূমিরূপ, ভূমিকম্পের ফলে, তারপরে ভূমিকম্প প্রবণ অঞ্চল, এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু উপাদানের মধ্যে পড়ে। তারপরে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কাকে বলা হয়? আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগ কিন্তু তরল। তো কোনো প্রাকৃতিক কারণে যদি আমাদের ভূপৃষ্ঠ ফেটে যায়, তাহলে অভ্যন্তরের গলিস্থ পদার্থ সমূহ কিন্তু ওই সেই ভূপৃষ্ঠ ফেটে যাওয়া বা ফাটা রাস্তা দিয়ে অভ্যন্তরস্থ পদার্থ সমূহ, ধূলিবর্ষ, বিভিন্ন ম্যাগমা ট্যাগমা এগুলো যা আছে, ধূলিবর্ষ, কর্দম, এগুলো বাইরে বেরিয়ে এসে জমাট বাঁধে বা পর্বত আকারের সৃষ্টি হয়, সেটাই বলা হচ্ছে আগ্নেয়গিরি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণ, তারপর সৃষ্ট ভূমিরূপ, আগ্নেয়গিরির সুফল কুফল এবং আগ্নেয়গিরি প্রবণ অঞ্চল, এই বিষয়টা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু উপাদানের মধ্যে পড়ে। এবার হচ্ছে বিচূর্ণী ভবন ও নগ্নী ভবন। বিচূর্ণী ভবন কি? বিভিন্ন প্রাকৃতিক কারণে আমাদের ভূপৃষ্ঠ কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়। চূর্ণ বিচূর্ণ যে হয় বা ভেঙে চুরে যায়, এটাকে বলা হয় বিচূর্ণী ভবন। আর নগ্নী ভবনটা কি? এই যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি সময়ের দ্বারা আমাদের যে ভূপৃষ্ঠ ভেঙে চুরে বা চূর্ণ বিচূর্ণ হয়, এই ভেঙে চুরে বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার ফলে ছোট ছোট হয়ে গেলে ছোট ছোট পদার্থ সমূহ কিন্তু আবার সরে যায়, সরে গিয়ে নিচের অবিকৃত শিলা আবার নগ্ন বা বেরিয়ে যায়, এটাকে বলা হয় নগ্নী ভবন। তাহলে প্রাকৃতিক ভূগোলের বিচূর্ণী ভবন, নগ্নী ভবন, এটা বিষয়বস্তু বা উপাদান। সেটা হচ্ছে কি বিচূর্ণী ভবন, নগ্নী ভবন, বিচূর্ণী ভবন, নগ্নী ভবনের পার্থক্য, তারপরে বিচূর্ণী ভবনের বিভিন্ন পর্যায় সমূহ। তাই বিচূর্ণী ভবন, নগ্নী ভবন, বিচূর্ণী ভবন, নগ্নী ভবনের পার্থক্য, তারপরে বিচূর্ণী ভবন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় বিষয়বস্তু বা উপাদানের মধ্যে আসে। তারপর আছে নদী। নদী হচ্ছে কি নদীর উৎপত্তি, অর্থাৎ নদী কোথা থেকে উৎপত্তি হলো, নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, তারপর নিষ্কাশন, নদীর ধরন, নদীর ক্ষয় এবং সঞ্চয়জাত ভূমিরূপ ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের উপাদান ও বিষয়বস্তুর মধ্যে পড়ে। তাহলে আমরা ভূত্বক পরিচয় বিদ্যার মধ্যে কি পেলাম? ভূ অভ্যন্তর, শিলা ও খনিজ, ভূমিকম্প, আগ্নেয়গিরি, বিচূর্ণী ভবন, নগ্নী ভবন এবং নদী। এটা হচ্ছে ভূ পরিচয় বিদ্যা মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে ভূগোলের বিষয়বস্তু উপাদান। এবার হচ্ছে জলবায়ু বিদ্যা। জলবায়ু বিদ্যার মধ্যে যা যা থাকে সেটা হচ্ছে বায়ুর উপাদান এবং বায়ুর স্তর বিন্যাস। বায়ুর উপাদান ও বায়ুর স্তর বিন্যাস, সেটা হচ্ছে বায়ুর গঠন উপাদান, বায়ুর ধর্ম, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এবং বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য। এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের উপাদান বা বিষয়বস্তু। তারপরে হচ্ছে জলবায়ু, আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য। আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য, আবহাওয়া জলবায়ুর উপাদান, জলবায়ু সমূহ এবং জলবায়ুর উপাদানের বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে উপাদান ও বিষয়বস্তুর মধ্যে পড়ে। তারপর হচ্ছে জলবায়ু অঞ্চল। পৃথিবীর সমস্ত এলাকায় কিন্তু কোনো না কোনো জলবায়ুর অন্তর্গত। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, জলবায়ু অঞ্চলের শ্রেণী বিভাগ এবং পৃথিবীর বিভিন্ন যে জলবায়ু অঞ্চল আছে বা জলবায়ু আছে, সেই জলবায়ুর বৈশিষ্ট্য, এটা হচ্ছে জলবায়ু বিদ্যার মধ্যে থাকে। তাহলে জলবায়ু বিদ্যা হচ্ছে বিষয়বস্তু উপাদান। তারপরে হচ্ছে তোমার সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যার মধ্যে থাকে মহাসাগর, মহাসাগরের তলদেশ এবং সমুদ্র স্রোত। মহাসাগরের তলদেশ এবং সমুদ্র স্রোত, সাগর, মহাসাগর, উপসাগর, এদের আকৃতি, আয়তন এবং গভীরতা। আকৃতি, আয়তন এবং গভীরতা,
এগুলো বিষয়বস্তু বা উপাদান। তারপর হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতের আগে আমরা বলি মহাসাগরের তলদেশ। তো মহাসাগরের তলদেশের মহিষোপান, মহীঢাল, তারপর হচ্ছে গভীর সমুদ্র সমভূমি, গভীর সমুদ্র খাত, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের উপাদান বা আলোচনার বিষয়বস্তু। আরো আছে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতের কারণ, কেন সমুদ্র স্রোত হয় সেগুলো। তারপর হচ্ছে প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের সমুদ্র স্রোত। এই মহাসাগরগুলোতে বিভিন্ন স্রোত আছে, শীতল এবং উষ্ণ স্রোত মিলে অনেকগুলো স্রোত আছে। তো সেই সমুদ্র স্রোত এবং সেই সমুদ্র স্রোতের প্রভাব, অর্থাৎ মানব জীবনে কিন্তু সমুদ্র স্রোতের ব্যাপক প্রভাব আছে। তো এই সমুদ্র স্রোতের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় বা উপাদান বা বিষয়বস্তু। তারপরে হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব। সর্বশেষ হচ্ছে জলবায়ুবিদ্যার সর্বশেষ হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটা কি? সমুদ্রের পানি তোমার নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফুলে ওঠে এবং নেমে যায়। ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, জোয়ার ভাটার কারণ, ফলাফল এবং শ্রেণীবিভাগ আমাদের প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু বা উপাদানের মধ্যে পড়ে আর কি। তারপরে হচ্ছে তোমার জীবমণ্ডল। এটা হচ্ছে একদম প্রাকৃতিক ভূগোলের নবীন পার্ট আর কি, বা নবীনতম অংশ। সেটা হচ্ছে তোমার এর উপাদান সমূহ জীবমণ্ডল একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত। এরা হলো বায়ু, এরা হচ্ছে বায়ু, বাড়ি এবং অশ্বমণ্ডল। এর প্রতিটি উপাদান যে কোনোভাবে পরস্পরকে সহায়তা করে জীবমণ্ডলকে টিকিয়ে রেখেছে। আমরা যদি বলি অশ্ব, বাড়ি এবং বায়ু, এই তিনটে, অশ্ব মানে ভূপৃষ্ঠ, বায়ু মানে বাতাস, আর বাড়ি মানে মণ্ডল। যে কোনো জীবকে, বাড়ি মানে পানি বা পানিমণ্ডল আর কি, যেটাকে বলা হয়। তো যাই হোক এই অশ্ব, বাড়ি এবং বায়ু জীবের বেঁচে থাকার জন্য কিন্তু এই তিনটে সমন্বয় দরকার। এই তিনটে সমন্বয় যদি একসাথে না হয় তাহলে কোনো জীব কিন্তু বাঁচতে পারবে না। তো যাই হোক এর প্রতিটি উপাদান কোনো না কোনো ভাবে সহায়তা করে জীবমণ্ডলকে টিকিয়ে রেখেছে। তাহলে জীবমণ্ডলে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা প্রাকৃতিক ভূগোলের উপাদান বা বিষয়বস্তু। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পার্ট টুতে হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু আমরা জানতে পারলাম। তো পার্ট টুতে বিষয়বস্তু বা উপাদান সমূহ কি কি আমরা জানলাম: ভূপরিচয় বিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা এবং জীবমণ্ডল। এইবার হচ্ছে পার্ট 3, প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব। প্রাকৃতিক ভূগোল কিন্তু অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। কেন অপরিসীম? এই জন্য বলছি যে প্রাকৃতিক ভূগোলের উপাদান বা বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর ভূত্বক, তারপরে জলবায়ু, তারপরে হচ্ছে পানি এবং জীব। এই চারটে যে উপাদানের কথা আমরা বললাম এগুলোই কিন্তু পৃথিবীর মেইন বা প্রধান। তো যাই হোক, যার কারণে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের কিন্তু গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব অপরিসীম কেননা পৃথিবীর জন্ম, অর্থাৎ পাহাড় পর্বত, পৃথিবীর পাহাড় পর্বত, নদ নদী, সাগর, মহাসাগর, বায়ুমণ্ডল প্রভৃতি বিষয় কিন্তু বিস্তারিতভাবে জানা যায় একমাত্র প্রাকৃতিক ভূগোলে। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব এই জন্য বেশি যে পাহাড় পর্বত, নদ নদী, সাগর, মহাসাগর, বায়ুমণ্ডল প্রভৃতি বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানা যায় একমাত্র প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে। যার কারণে কিন্তু প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো যাই হোক, আমরা যদি বলি
ক, যদি আমরা এভাবে বলি ক, ভূমিরূপবিদ্যা অধ্যয়নের গুরুত্ব। ভূমিরূপবিদ্যা অধ্যয়নের গুরুত্ব। তো আমরা বলি, প্রথমে যদি বলি ভূমিরূপবিদ্যা অধ্যয়নের গুরুত্ব, তাহলে পৃথিবীর জন্ম, তার আভ্যন্তরীণ অবস্থা, তারপরে পৃথিবীর জন্ম সম্বন্ধে বিভিন্ন ভূবিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছে আর কি। তাহলে আমরা যদি ভূমিরূপবিদ্যা অধ্যয়ন করি, তাহলে পৃথিবীর জন্ম, তার আভ্যন্তরীণ অবস্থা, পৃথিবীর জন্ম সম্বন্ধে বিভিন্ন ভূবিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দিয়েছে, সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে ভূমিরূপবিদ্যা যদি আমরা অধ্যয়ন করি, তাহলে সূর্য হতে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর, সূর্য হতে পৃথিবী যে সৃষ্টি হওয়ার পর কোন কোন প্রাকৃতিক শক্তি দ্বারা কিভাবে পৃথিবীর পদার্থ সমূহ নিজেদের গুরুত্ব অনুসারে কেন্দ্র হতে ভূত্বক পর্যন্ত স্তরে স্তরে সজ্জিত হয়েছে, সেটা কিন্তু আমরা প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করলে জানতে পারি। তারপরে হচ্ছে আমরা যদি ভূমিরূপবিদ্যা অধ্যয়ন করি, তার আরো জানতে পারি শিলা খনিজের উৎপত্তি। শিলা খনিজ কিন্তু গুরুত্বপূর্ণ। তো শিলা খনিজের উৎপত্তি, ভূ আন্দোলন এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ, সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারি যদি প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করি, তাহলে একটা গুরুত্ব। তারপরে হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তনের বিভিন্ন শক্তিসমূহের কার্যক্রম। ভূপৃষ্ঠ কিন্তু পরিবর্তন হচ্ছে, একেবারে আধুনিক প্রাচীনকালে পৃথিবী বা ভূপৃষ্ঠ যে রকম অবস্থায় ছিল, এখন কিন্তু ঠিক সেই অবস্থায় নেই। বিভিন্ন প্রাকৃতিক শক্তিসমূহ দ্বারা কিন্তু পাল্টে গিয়েছে। তাহলে কি হলো, যে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তিসমূহ কার্যক্রম যারা যারা পরিবর্তন ঘটায়, তারা হচ্ছে ভূমিকম্প, আগ্নেয়গিরি, বিচ্ছিন্ন ভবন ইত্যাদি, যে পৃথিবীর ভূপৃষ্ঠকে পরিবর্তন ঘটায়, এ সম্পর্কে বিস্তারিত যদি আমরা প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করি, তাহলে এগুলো জানতে পারি আর কি। তাহলে একটা গুরুত্ব। তারপরে হচ্ছে নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, তারপরে হচ্ছে বিভিন্ন গতিতে নদীর কার্যের ফলে সৃষ্ট ক্ষয় সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, বিভিন্ন গতিতে নদীতে ক্ষয় কার্য করে বা সঞ্চয় কার্য করে, এবং তার ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয়, এগুলো আমরা জানতে পারি। তাহলে এটা একটা প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব। তারপরে হচ্ছে হিমবাহ বায়ুর কার্যের ফলে, হিমবাহ এবং বায়ু কিন্তু, হিমবাহ হচ্ছে বরফ আর কি। তাহলে হিমবাহ বায়ুর কার্যের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে সৃষ্ট ভূমিরূপের পরিবর্তন, এইসব বিষয়ে আমরা জানতে পারি। তাহলে এগুলো গেল হচ্ছে তোমার ভূমিরূপবিদ্যা অধ্যয়নের গুরুত্ব। এইবার আমরা যদি জলবায়ু বিদ্যা অধ্যয়ন করি, তাহলে কি কি গুরুত্ব পেতে পারি শিক্ষার্থী বন্ধুরা? আমরা যদি জলবায়ু বিদ্যা অধ্যয়ন করি, তাহলে আমরা বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুর স্তর বিন্যাস, বায়ুর উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর তাপ, বায়ুর চাপ প্রভৃতি সম্পর্কে জানতে পারি। তাহলে নিশ্চয় একটা গুরুত্ব আছে। তারপরে হচ্ছে জলবায়ু বিদ্যা যদি আমরা অধ্যয়ন করি, তাহলে বায়ুর প্রবাহের কারণ, বায়ুর দিক, বায়ুর শ্রেণী বিভাগ, প্রকারভেদ, বৃষ্টি বলয় প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে পারি। এছাড়া যদি আমরা জলবায়ু বিদ্যা অধ্যয়ন করি, তাহলে আবহাওয়া ও পৃথিবীর বিভিন্ন প্রকার জলবায়ু বিষয়ে বিভিন্ন প্রকার জ্ঞান আমরা লাভ করতে পারি। তাহলে এটা গেল জলবায়ু বিদ্যা অধ্যয়নের গুরুত্ব। এবার হচ্ছে সমুদ্র বিদ্যা অধ্যয়নের গুরুত্ব শিক্ষার্থী বন্ধুরা। সেটা হচ্ছে পৃথিবী, আমরা জানি পৃথিবী প্রথমে গ্যাসীয় অবস্থা ছিল,
গ্যাসীয় অবস্থা থেকে তরল, তারপর কঠিন অবস্থায় উপনীত হয়েছে। তো যখন উপনীত হয়েছে তখন কিন্তু অসমানভাবে সংকুচিত হয়েছে। কঠিন অবস্থায় যখন এসেছে তো উচ্চ অক্ষাংশ স্থলমণ্ডল এবং নিম্ন অক্ষাংশে বায়ুমণ্ডলে পরিণত হয়েছে। তো কিভাবে এটা হলো সে সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে যদি আমরা জলবায়ুবিদ্যা অধ্যয়ন করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পৃথিবীর মহাসাগর সমূহের অবস্থান, আকৃতি, মহাসাগরের তলদেশ, জোয়ার ভাটার সমুদ্র স্রোতের ফলে সৃষ্ট প্রভাব মানব জীবনে, এগুলো আমরা জানতে পারি। তাহলে এটা একটা জলবায়ু বলছি, সমুদ্রবিদ্যা অধ্যয়নের গুরুত্ব। তারপরে হচ্ছে সমুদ্রবিদ্যা যদি আমরা অধ্যয়ন করি তাহলে ভূপৃষ্ঠের বিশাল জলভাগ এবং সমুদ্র পানির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। তারপর হচ্ছে আর কি জানতে পারি বা অধ্যয়নের গুরুত্ব কি, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার শৈবাল, সমুদ্র তরঙ্গ, বিভিন্ন প্রকার শৈবাল, সমুদ্র তরঙ্গ এবং তার কার্য, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গেল হচ্ছে সমুদ্রবিদ্যা অধ্যয়নের গুরুত্ব। আর সর্বশেষ হচ্ছে জীবমণ্ডলের অধ্যয়নের গুরুত্ব। জীবমণ্ডল হচ্ছে প্রাকৃতিক ভূগোলের একটা নবীনতম বা একবার নতুন শাখা। এর মাধ্যমে জানা যায় অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি প্রক্রিয়ায় জৈব এবং অজৈব নানা প্রকার প্রাকৃতিক উপাদানের সাহায্যে অবিরাম পদার্থ এবং শক্তির তোমার পর্যায়ক্রমিক হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, সেটা আলোচনা করে। এর দরুন জীবজগতের অস্তিত্ব বজায় থাকে এবং এদের বিবর্তন ও বিকাশ হয় আর কি জীবের। তো যাই হোক, এটা হচ্ছে জীবমণ্ডলের অধ্যয়নের গুরুত্ব। শিক্ষার্থী বন্ধুরা, সবশেষে আমরা এটা বলতে পারি যে কেন আমরা প্রাকৃতিক ভূগোল পড়ব, সেটা হচ্ছে যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, কিভাবে তরল অবস্থায় হতে কঠিন অবস্থায়, তরল ও কঠিন বাষ্পীয় অবস্থার মধ্য দিয়ে পৃথিবী বর্তমান অবস্থায় এসে পৌঁছালো, কিভাবে পৃথিবীর স্থলভাগ ও জলভাগ বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে, কিভাবে হাজার বছর বিবর্তনের ফলে ভূমির উপর পরিবর্তন হয়েছে, তা কিন্তু সবই প্রাকৃতিক ভূগোলে মানে বিস্তারিতভাবে আমরা যদি প্রাকৃতিক ভূগোল পড়ে আমরা বিস্তারিতভাবে এসব সম্পর্কে জানতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে প্রাকৃতিক ভূগোল এজন্যই অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পার্ট 2 এবং 3, পার্ট 2 হচ্ছে ভূগোলের বিষয়বস্তু উপাদান এবং পার্ট 3 হচ্ছে ভূগোল এই প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পার্ট 2 এবং 3 এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আজকে তোমাদের অনলাইন ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। করোনার প্রকোপ আবার বেড়ে গিয়েছে, সাবধানে থাকবে। বাইরে যদি বেরো অবশ্যই মাস্ক ব্যবহার করবে। প্রয়োজনের ব্যতি রেখে বাইরে যাবে না, প্রয়োজনের ব্যতি রেখে বাইরে যাবে না। আব্বা মা যেটা বলে শুনবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।